এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান, বিক্ষোভ, সড়ক অবরোধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে না যাওয়ার অঙ্গীকার। আমাদেরকে সরকার কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, ফলশ্রুতি হচ্ছে না। মাঝে মাঝে ঢাকা এসে রিক্সা চালাইতে হয়। এভাবে আমরা রাস্তায় বসে থাকতে পারি না। আমি একটা হাই প্রেশারের রোগী। যত সময় না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে তত সময় আমরা আমাদের আবেদন চালিয়ে যাব। এখনো আশা করি যে তারা বুঝবে এবং রাস্তা ছেড়ে দেবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমি আগে দিয়েছি বাবা স্কুলে, টাকাটা দিয়ালাম, মরা। আবরারের পর এবার খুলনা, সিরাজগঞ্জে ও নরসিংদীতে সড়কে লাশ হলো 3 শিক্ষার্থী। কাভার্ড ভ্যানে আগুন, শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন খোদ ডিএমপি কমিশনার। উন্নয়ন কাজ করতে গিয়ে মানুষের যেন ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন জনগণের কল্যাণে কাজ করছে সরকার। কারিগরি ত্রুটির কারণে আজ বসানো যায়নি পদ্মা সেতুর 9ম স্প্যান, কাল আবারও চেষ্টা করবেন প্রকৌশলীরা। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল আমিনকে জামিন দিলেন হাইকোর্ট। আতঙ্কে স্বজনরা, আপিল করার কথা জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং নিউজিল্যান্ডে অস্ত্র আইন কঠোর করার ঘোষণা, কাল জুমার আজান রাষ্ট্রীয় রেডিও টিভিতে সরাসরি সম্প্রচার। গণজানাজার পরেই দাফন করা হবে নিহত 2 বাংলাদেশিকে। দিনভর অবস্থানের পরও প্রেস ক্লাব এলাকা ছেড়ে যাননি এমপিওর দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা। দূর দূরান্ত থেকে আসা শিক্ষকরা খোলা আকাশের নিচে অনেকটা কষ্টে রয়েছেন। এবারের আন্দোলনের 2 দিন পার হলেও সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ এখনো দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে 2 দিন ধরে অবস্থানে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ বারবার অনুরোধ করলেও রাস্তা ছাড়েননি তারা। মাঝে মাঝে ঢাকা এসে রিক্সা চালাইতে হয়। রিক্সা চালাই আবার মনে করেন যে বাড়ি যাই, একবার ইট ভাটায় কাজ করছি। টিউশন করে যেটা পাই ওইটা দিয়ে আর বাপ মা কিছু সহযোগিতা করে। হারুন এবং জাহিদের মতো আন্দোলনরত অনেক শিক্ষকের গল্প একই। এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বারবার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়া হলেও তার বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা। মাসের পর মাস আমাদেরকে সরকার কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমরা পরিশেষে পাচ্ছি এই প্রতিশ্রুতি ফলশ্রুতি হচ্ছে না। আমাদের পরিবার সংসার আছে, স্কুল আছে, আমরা স্কুল বন্ধ করে দিয়ে এখানে চলে এসেছি। আমরা তো থাকতে চাই না। এভাবে আমরা রাস্তায় বসে থাকতে পারি না। আমি একটা হাই প্রেশারের রোগী। কালকে থেকে এখানে আমরা বসে আছি, কিন্তু তাদের কি চোখে কি পানি নাই? তারা কি দেখে না আমাদের অভাবনীয় কষ্ট? 2 দিনের আন্দোলনে গরমে অতিষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শিক্ষক। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আন্দোলন বলবো না, মানবিক আবেদনে রাজপথে এসেছি। যত সময় না আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে তত সময় আমরা আমাদের আবেদন চালিয়ে যাব। পুলিশ বলছে তাদের বুঝিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। শিক্ষকদের প্রতি আমাদের সবারই সম্মান আছে, আমরা চাচ্ছি তাদেরকে বুঝিয়ে, এবং আমি এখনো আশা করি যে তারা বুঝবে এবং রাস্তা ছেড়ে দেবে। এর আগে গত বছরের জানুয়ারিতে এমপিওভুক্তির দাবিতে নেমেছিলেন সারা দেশের প্রায় 5242টি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবরারকে চাপা দেয়া বাসটির বিরুদ্ধে 27 বার মামলা হয়েছে, ছিল না রুট পারমিট। এমনটাই জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে ব্যর্থ হয়েছে পুলিশ। পরিবহন মালিকদের দাবি, সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয়, সব সংস্থা একসাথে কাজ না করায় ঘটছে দুর্ঘটনা।
কোনো কিছুতেই যেন থামানো যাচ্ছে না সড়কে দুর্ঘটনা, যার সর্বশেষ উদাহরণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাস মালিক ও শ্রমিকদের সমন্বয়ে আয়োজন করা হয় ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজধানীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না আনতে পারার ব্যর্থতার দায় স্বীকার করে ডিএমপি কমিশনার বলেন, অনেক চেষ্টা করেও সড়কে শৃঙ্খলা আনা যায়নি। পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি। তিনি আরও বলেন, মঙ্গলবার প্রগতি সরণিতে আবরারকে সুপ্রভাত পরিবহনের যে বাসটি চাপা দিয়েছিল সে বাসটির বিরুদ্ধে ইতিমধ্যে 27টি মামলা হয়েছিল। এই বাসটি তার রুট পারমিট ছিল ঢাকা ব্রাহ্মণবাড়িয়া, তাহলে ঢাকা শহরে বাসটি চললো কেমনে? 2, এই বাসের এগেনস্টে 27 বার প্রসিকিউশন দেওয়া হয়েছে, এরপরও বাসটা চলে কেমনে? 3, অ্যাক্সিডেন্টটা ঘটেছে জেব্রা ক্রসিং এর উপরে। জেব্রা ক্রসিং হচ্ছে পথচারীদের জন্য সেফ জোন। সেফ জোনে যখন অ্যাক্সিডেন্ট হয় তার আর কোনো জবাব থাকে না। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, রাজধানীতে চুক্তিভিত্তিক গাড়ি চলাচলের কারণে ঘটছে বেশিরভাগ দুর্ঘটনা। লক্ষ্য করেছি দুর্ঘটনার পিছনে যেসব কারণ রয়েছে তার অন্যতম কারণ হলো চুক্তিভিত্তিক গাড়ি পরিচালনা করা। কিন্তু আমি বলেছিলাম আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন, আমরা কাউন্টার সিস্টেম চালু করব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই। তবে সড়কে দুর্ঘটনার দায় শুধু পরিবহন শ্রমিকদের নয় দাবি করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, সমস্ত সংস্থা একসাথে কাজ না করায় ঘটছে দুর্ঘটনা। আমাদের এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব যদি একটা নিয়মের মধ্যে চলে। ভবিষ্যতে সবগুলো সংস্থা একসাথে কাজ করে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বক্তারা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সড়ক দুর্ঘটনায় আজও ঝরল 3 শিক্ষার্থী সহ 5 জনের প্রাণ। খুলনায় রাস্তা পার হতে গিয়ে ট্রলির চাপায় প্রথম শ্রেণীর এক শিক্ষার্থী মারা গেছে। নরসিংদীতে কাভার্ড ভ্যান চাপায় 8ম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে। আর সিরাজগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় নিহত হয়েছেন কলেজ শিক্ষার্থী। আহত হয়েছেন আরও 2 শিক্ষার্থী। প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। শোক নেমে এসেছে তাদের এলাকায়। আবারও মহাসড়কে প্রাণ গেল 3 শিক্ষার্থীর। সন্তান হারিয়ে প্রতিদিনই হাহাকার বাড়ছে স্বজনদের। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে খুলনার রূপসা উপজেলার আনন্দনগর এলাকায় রাস্তা পার হয়ে খাবার কিনতে দোকানে যাচ্ছিল স্কুল ছাত্রী আখিমণি। হঠাৎ ইট বোঝাই দ্রুতগতির একটি ট্রলি শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আখি। খবর পেয়ে পুলিশ মাঝ রাস্তায় গতিরোধ করে ট্রলিটি জব্দ করে। আটক করা হয় চালককে। সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। নিহত আখি সুফিয়া আজিজ কিন্ডারগার্টেনের 1ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। কামখেয়ালি চালায় আমাদের এই বাচ্চাটা, শিশু বাচ্চা মারা গেছে। আমরা এই বিচার চাই, এই ট্রলি বন্ধ হোক। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, লাশের চূড়ান্ত করা হয়েছে। এই বিষয়ে বিধিগত বা আইনগত যে ব্যবস্থা আছে আমরা নিচ্ছি। এদিকে সিরাজগঞ্জে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হৃদয় হোসেন ও তার 3 সহপাঠী। ভদ্রঘাট বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ধুকুরিয়া বিএম কলেজের শিক্ষার্থী হৃদয় নিহত হন। আহত অপর 2 ছাত্রকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হৃদয়ের মৃত্যুর খবরে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় গ্রামবাসী। কাভার্ড ভ্যান কেমিক্যাল নিয়ে যাওয়ার সময় ছেলেটাকে বাড়ি দিয়ে রাস্তা ফেলে দেবে। এদিকে বৃহস্পতিবার সকালে নরসিংদীর বেলাবতে বাইসাইকেলে করে খেলাধুলা করতে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান চাপা দেয় রাব্বি নামের 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান সহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ। এছাড়া মানিকগঞ্জে বাস চাপায় বাবা ছেলে এবং নারায়ণগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মা মেয়ে নিহত হয়েছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাত 11টার সময় আরো থাকছে। কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার অভিযোগ। মামলা দায়ের, স্বামী গ্রেফতার। উন্নয়ন কাজ করতে গিয়ে যেন মানুষের ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন কার্যক্রম প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারণে কক্সবাজার অঞ্চলের মানুষের জমি ও বন ধ্বংস হচ্ছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। মহেশখালীর যে বিশাল চর অঞ্চল জেগে উঠেছে, সেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে এলএনজি টার্মিনাল থেকে শুরু করে একটা বিদ্যুতে উৎপাদনের একটা হাব তৈরি করা, এই ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিয়েছি, যার মধ্য দিয়ে সেই সাথে কক্সবাজারে আমরা সেখানে মেরিন ড্রাইভ করেছি, আর ওখানেও আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে সেই সব জায়গায় যেন মানুষের আর্থসামাজিক উন্নতির কিছু কাজ হয়, সে কাজগুলি আমরা করতে যাচ্ছি। আমরা ডেভেলপমেন্ট করব, সেটা খুব ভালো কথা, অনেক বিরাট বিরাট কোম্পানি, অনেক টাকা পয়সা আসবে, কিন্তু ওখানকার এই মানুষগুলি যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে জীবন জীবিকা করতো, তাদের এই জীবন জীবিকাটা অনেকেরই বন্ধ হয়ে গেছে, অনেকেই মানবেতর জীবনযাপন করছে। কারণ আমি অনবরত তাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে SMS পাই, তাদের কথা আমি জানি। কাজে আমি চাই যে এরা যেন কষ্টটা না পায়। সারাদিন কয়েক দফা চেষ্টা করেও আবহাওয়া আর যান্ত্রিক ত্রুটির কারণে বসানো যায়নি পদ্মা সেতুর নবম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে দুটি পিলারের উপরে স্প্যান বসানোর কথা ছিল। সবকিছু ঠিক থাকলে শুক্রবার বসানো হবে এ স্প্যান, ফলে দৃশ্যমান হবে 1350 মিটারের পদ্মা সেতু। ওমর ফারুকের ছবিতে প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের। বৃহস্পতিবার সকাল থেকেই অপেক্ষা। কথা ছিল সকাল 7টার পর শুরু হবে স্প্যান বসানোর কার্যক্রম, কিন্তু হলো না। আগের দিন বুধবার সকালে মাওয়াইয়ার থেকে 3600 মেট্রিক টন ওজন বহনে সক্ষম 150 মিটার স্প্যানটি নিয়ে রওনা দেওয়া ট্রেন দুপুর নাগাদ পৌঁছে যায় জাজিরা প্রান্তের নির্ধারিত পিলারের কাছে। সবকিছু পরীক্ষা নিরীক্ষার পর কথা ছিল বৃহস্পতিবার সকালেই 34 ও 35 নম্বর পিলারের উপর বসবে নবম স্প্যান। কিন্তু বুধবার রাতে ঝড় বৃষ্টির কবলে পড়ে ছিঁড়ে যায় বিশ্বের অন্যতম ভারী ট্রেনটির নোঙর করার কেবল। ছেঁড়া কেবল পাড়ের কাদামাটির ভেতর ঢুকে যাওয়ায় সেটি বের করে নতুন কেবল লাগাতে তাই প্রয়োজন হয় বাড়তি লোকবলের। দুপুর 12টার পর নতুন কেবল বসানো হলে এবার বিপত্তি বাড়ায় নাব্য সংকট। স্পেনবাহী ট্রেনটি নির্ধারিত পিলারের কাছে নেয়ার জন্য নদীর তলদেশে যতটুকু গভীরতা প্রয়োজন সেটি নেই, তাই নতুন করে ড্রেজিং না করে সেটি পিলারের কাছে নেওয়া সম্ভব নয়। এর আগে দ্বিতীয় স্প্যান বসানোর সময়ও নদীর তলদেশে নাব্য সংকটের কারণে একদিন পিছিয়ে গিয়েছিল কাজ। সবকিছু ঠিক থাকলে দুটি পিলারের উপর একটি স্প্যান বসাতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। স্প্যানটি পিলারের উপর বসবে, সেখানে আসলে ব্যারিংয়ের উপর সেটি বসানো হবে, আর বসানোর পরপরই সেটি ঝালাই করার বিষয় রয়েছে। সেই ঝালাই করতে একটু লম্বা সময় দরকার হয়, তবে মূলত বসানোর বিষয়টি একটু কঠিন, এবং সেটি বসানো হয়ে গেলেই অন্য কাজগুলো আনুষ্ঠানিকতা মাত্র। আর এই কাজগুলো করতে যতটা সময় এবং দিনের আলো প্রয়োজন সেটা পর্যাপ্ত মনে না হওয়ায় শুক্রবার সকালে স্প্যান তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে নদীর সীমানা পিলারের বাইরেও অনেক স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আজ উচ্ছেদ চলাকালে এমন অভিযোগ পাওয়া যায়, তবে বিআইডব্লিউটিএ বলছে সরকারি ম্যাপ দেখেই উচ্ছেদ চালানো হচ্ছে। সকালে মিরপুর বেড়িবাঁধ এলাকায় তুরাগ নদের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। এছাড়াও জোহরাবাদ মৌজার দিয়াবাড়ি থেকে আশুলিয়ার আগ পর্যন্ত কয়েকটি বহুতল ভবনে উচ্ছেদ করা হয়। এ সময় রাতের আধারে দখলদাররা নদীর ভিতরে নিয়ে সীমানা পিলার পুনঃস্থাপন করছে বলে দাবি করে সংস্থাটির কর্মকর্তারা। নদী বিশেষজ্ঞরা বলছেন সরকারি সেবা সংস্থার সার্ভেয়ারদের সহযোগিতায় এসব অনিয়ম হয়েছে। রাত 11টার সময় আরো থাকছে। ফাল্গুনী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব উদযাপন, ফুল আবিরে ভালোবাসা ছড়িয়ে দিল সব ধর্মের মানুষ। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল আমিনকে 1 বছরের জামিন দিলেন হাইকোর্ট। এদিকে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার আইনজীবীর করা জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি SM কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই জামিন দেন। আসামি রুহুল বর্তমানে নোয়াখালী কারাগারে রয়েছেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রুহুল আমিনের নির্দেশে ১০-১২ জন ভুক্তভোগীর বাড়িতে গিয়ে স্বামী সন্তানদের বেঁধে ওই নারীকে গণধর্ষণ ও মারধর করে। এ ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে উপজেলার ৫ নম্বর চরজুবলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান করে ৯ জনের নামে মামলা করেন। মামলার পর গত ২ জানুয়ারি গভীর রাতে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। হাইকোর্টের এই অর্ডারের বিরুদ্ধে আপিল বিভাগে সিএমপি করার জন্য, প্রভিশনাল পিটিশন করার জন্য আমি অলরেডি সিদ্ধান্ত দিয়েছি এবং পদক্ষেপ নিয়েছি। আমি অসন্তুষ্ট বলেই তো আমি সিদ্ধান্ত নিয়েছি তাড়াতাড়ি অ্যাপেলেট ডিভিশন করার। নিজেদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির খারাপ দিক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সকালে সাভারের তেঁতুলঝোড়া কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তথ্য প্রযুক্তির ভালো সুযোগ সুবিধাগুলো তোমরা গ্রহণ করবে, খারাপগুলো বর্জন করবে। ফেসবুক ব্যবহার করা ভালো, কিন্তু সারাক্ষণ ফেসবুকে ডুবে থাকাটা লেখাপড়ার বিঘ্ন ঘটায়। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার সন্তানদের হাতে স্মার্টফোন তুলে দেন, মোবাইল তুলে দেন, ভালো কথা, কিন্তু সন্তানরা সেই মোবাইলটা, সেই ল্যাপটপটা, সেই ইন্টারনেট কীরকমভাবে ব্যবহার করছে আপনারা লক্ষ্য রাখবেন। ইন্টারনেটের ভালো দিকগুলো ব্যবহার করো, খারাপ দিকগুলো বর্জন করো। তথ্য প্রযুক্তির সঠিক দিকগুলো যদি তোমরা ব্যবহার করতে পারো, আমি বিশ্বাস করি তোমরা একদিন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। কিশোরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা কেটে হত্যার মামলায় স্বামী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে করিমগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিয়ের পর থেকেই ২ লাখ টাকা যৌতুকের দাবিতে প্রজ্ঞার ওপর অত্যাচার শুরু করে তার স্বামী দেলোয়ার। এর জেরে আজ দুপুরে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে দেলোয়ার ধারালো ছুরি দিয়ে গলা কেটে প্রজ্ঞাকে হত্যা করে বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে অভিযুক্ত দেলোয়ার যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। দেশের প্রায় অর্ধেক শিক্ষার্থী কন্যা। ভবিষ্যতের এই জনশক্তি এখনো প্রতি পদক্ষেপে শিকার উত্ত্যক্ত বা যৌন হয়রানির। ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনের পরেও বাড়ছে উত্ত্যক্তের কারণে আত্মহত্যা, খুন ও হামলার মতো ঘটনা। বিচারের দীর্ঘসূত্রতা, সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দুষছেন নারী আন্দোলন নেতা ও সমাজবিজ্ঞানীরা। শাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। রাস্তাতে যায়, ওনাদের টান মারে, তারপরে শীষ মারে, তারপর আরো অনেক কথা বলে। আমরা কিছু বলতে পারি না, মাথা নিচু করে আসা লাগে। পাশের মানুষরা দেখলে কিন্তু তাদেরকে খারাপ বলে না, খারাপ বলে আমাদের, যেটা আমাদের প্রতি অনেক বৈষম্য। আগে নিজ আমাকেই বকে যে তুই মনে হয় কিন্তু কিছু করছিস, তার জন্যই তোকে এগুলা বলছে। গার্জেনরা বললে অনেক সময় বলে যে পড়ালেখা বন্ধ করে দাও, মেয়েদেরই দোষটা বেশি দেখে। সমাজের রক্ষণশীলতা, লজ্জা, সংকোচের হিসেব হয়তো এতটা চেপে বসে না নগরে। তারপরেও এখানে কন্যা শিশুর অভিভাবককে ভুগতে হয় চরম নিরাপত্তাহীনতায়। বিশেষ করে এই যে ধর্ষণের ব্যাপারটা, এই কারণে এই ভয় থেকে মনে করেন বাচ্চারা নিয়ে আসতে হয়। রাস্তাঘাটেও সমস্যা, বাচ্চারা ডিস্টার্ব করে। হ্যাঁ, এটা আমরা সবসময়, যার জন্য আমরা নিজেরা নিয়ে আসি এবং আমরা নিজেরা নিয়ে যেতে হয় বাধ্য হয়ে। ছেলেরা ভিডিও করে নিয়ে যায়, মেয়েগো একটা ছবি নিয়ে আজে বাজে ইয়াতে ইন্টারনেটে ছাইরা দেয়, ফেসবুকে ছাইরা দেয়। এই কারণে আমরা বাচ্চাগো দিয়ে বসে থাকি স্কুলে। বেসরকারি তথ্য বলছে গত 7 বছরের উত্ত্যক্তকরণের ঘটনা ঘটেছে 2500-এর বেশি। আত্মহত্যা করেছে প্রায় 150 কন্যা শিশু ও নারী। পরিসংখ্যানের হিসেবে 13 সাল থেকে তুলনামূলক ধীর গতিতে হলেও উত্ত্যক্তের ঘটনা কমতে দেখা যাচ্ছে, কিন্তু বেড়েছে এর ভয়াবহতা। নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় 18 সালের 12 মে ময়মনসিংহে খুন হতে হয় 18 বছরের জুলহাস মিয়াকে। 21 আগস্ট রাতে সাভারে খুন হন কলেজ ছাত্র মারুফ খান। 2 নভেম্বর রাতে রাজধানীর শ্যামপুরে ছুরিকাঘাতে মারা যান শেখ পাভেল ইসলাম। নারীদের উত্ত্যক্তের অভিযোগে ঈশ্বরদী খুলনায় পৃথক 2টি ঘটনায় 14 জন পুলিশ সদস্যকে সাময়িক প্রত্যাহার করা হয়। নারী উত্ত্যক্ত সহ হত্যা হুমকির অভিযোগ রয়েছে পুলিশের খোদ এক ডিআইজির বিরুদ্ধে। স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে এসেছে উত্ত্যক্ত ও যৌন নির্যাতনের অভিযোগ। বাংলাদেশের মোট শিক্ষার্থীর ছেলে এবং মেয়ের হার প্রায় সমান। সরকারের নানা ধরনের
সচেতনতামূলক কার্যক্রম, কঠোর আইন এবং নানা পদক্ষেপের পরেও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি এই অর্ধেক মেয়েদের নিশ্চিত শৈশব এবং কৈশোর। এবং এর কারণেই স্কুলে, পথে ঘাটে বিভিন্ন জায়গায় তারা এখনো যৌন হয়রানি বা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। এই যে ঘটনার ভয়াবহতা বাড়ছে, এটার একটা মূল কারণ হলো যে ঘটনাগুলোর কোনো বিচার হচ্ছে না। যে আমি করলাম, বিচার তো আর আমার হবে না, কাজে আমি একটার পর একটা ঘটনা ঘটাতে পারি। সরকারের রাজনৈতিক সদিচ্ছার অভাব ও দ্বিতীয় সারির ইস্যু হিসেবে দেখার মানসিকতাকেই দায়ী করছেন সমাজবিজ্ঞানীরা। আইন দিয়েই যে আমি এই ধরনের আচরণ, যেটা অপ্রত্যাশিত, এই ইভটিজিং, সেটা কিন্তু আমি বন্ধ করতে পারবো না। এবং এই যে সচেতনতাটা সৃষ্টি করার জায়গাটা, শক্তিশালী একটা অবস্থান আমরা নিচ্ছি না, কারণ আমরা মনে করি যে এটা আমাদের একটা সেকেন্ডারি ইস্যু। দেশের অর্ধেক কর্মশক্তির সুস্থ বিকাশ না হলে সরকার নির্ধারিত উন্নয়ন লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হবার আশঙ্কা তাদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ফাল্গুনী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব। সকালে দেশের বিভিন্ন মন্দিরে নৈবেদ্য, ফুল আর আবির দিয়ে শ্রীকৃষ্ণকে আহ্বান করা হয়। এরপরই সব ধর্মের, সব বয়সের মানুষ মেতে ওঠে দোলের রঙে। মনের অশুভকে দমন করে একে অপরের সুখ, শান্তি আর সুস্থতা কামনার প্রার্থনা দিয়ে শুরু হয় দোল পূর্ণিমার শুভক্ষণ। শ্রীকৃষ্ণের আহ্বানে যজ্ঞ শেষে শুরু হয় নাম কীর্তন। এরপর কৃষ্ণ ভক্তরা একে অপরকে আবিরে রাঙিয়ে দেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আবিরের মাধ্যমে ছড়িয়ে যাবে শান্তির বার্তা। রঙের মতো রঙিন ও সুন্দর হবে সবার জীবন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান, সড়ক অবরোধ। দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে না যাওয়ার অঙ্গীকার। আমি আগে দিয়েছি বাবা স্কুলে, টাকাটা দিয়ালাম, মরা। আবরারের পর এবার খুলনা, সিরাজগঞ্জে ও নরসিংদীতে সড়কে লাশ হলো 3 শিক্ষার্থী। কাভার্ড ভ্যানে আগুন। শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতার কথা বললেন খোদ ডিএমপি কমিশনার। উন্নয়ন কাজ করতে গিয়ে মানুষের যেন ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, জনগণের কল্যাণে কাজ করছে সরকার। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনার মূল হোতা রুহুল আমিনকে জামিন দিলেন হাইকোর্ট। আতঙ্কে স্বজনরা, আপিল করার কথা জানালেন অ্যাটর্নি জেনারেল। এবং নিউজিল্যান্ডে অস্ত্র আইন কঠোর করার ঘোষণা। কাল জুমার আজান রাষ্ট্রীয় রেডিও টিভিতে সরাসরি সম্প্রচার। গণজানাজার পরেই দাফন করা হবে নিহত 2 বাংলাদেশিকে। এ ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।